নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা স্বামী হওয়া। মহুয়া মিলন থেকে আসা ট্রেনটা টরি স্টেশনে ঢুকছিল। স্মিতা এবং আমি নিচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম। আজ হাটবার, খুব ভিড় প্ল্যাটফর্মে। নানা জায়গা থেকে হাট করতে এসেছিল ওরাও, মুন্ডা, ভোক্তা সকলে। সুমন সুটকেসটা হাতে করে নামল। নেমেই দৌড়ে এলো আমাদের দিকে। এসে স্মিতাকে বলল, কেমন আছো বৌদি? স্মিতা বলল, কেমন করে ভালো থাকি বলো, তুমি এতদিন কাছে ছিলে না যে। সুমন হাসল, আমিও হাসলাম। এরপর সুমন আমাকে বলল, তোমার রোলস রয়েসটা এনেছো তো? বললাম, হ্যাঁ এনেছি, চলো। স্টেশনের বাইরে বেরিয়ে আমার লজ্জর অস্টিন গাড়িটার পিছনের দরজা খুলে সুমন উঠে বসল। পাশে স্মিতা। আমি ড্রাইভিং সিটে আসীন হলাম। বসন্তের দিন, হু হু করে হাওয়া আসছিল। মহুয়ার গন্ধে মোমো করছিল চারিদিক। ঠোঁট মুখ চরচর করছিল রুক্ষ বাতাসে। স্মিতা বলল, তারপর বাবা মা বিয়ের কথা কি বললেন? সুমন বলল, দূর ছাড়ো তো, ও বাবা মাই জানেন কি করবে। জাদুয়ারি এক প্রান্তে আমার আর সুমনের পাশাপাশি কোয়ার্টার। ওই সরকারি চাকরিতে এরকম জঙ্গলে জায়গায় যেমন কোয়ার্টার হতে পারে তেমনই। কোয়ার্টারে পৌঁছে গাড়িটা খাপড়ার চালের একচালা গ্যারেজে ঢুকিয়ে দিলাম। স্মিতা সুমনকে বলল, তোমার বাহন ছোটুয়াকে বলে দিয়েছি কাল ভোরে চলে আসতে। আজ সকালেও একবার এসে ঘর দৌড় ধুয়ে মুছে গেছে। সুমন উত্তেজিত হয়ে বলল, আর চানু কোথায় বৌদি? ততক্ষণে সুমনের গলা শুনতে পেয়ে চানু টাল মাটাল পায়ে দৌড়ে এলো বুধাইয়ের মায়ের হেফাজত থেকে ছাড়া পেয়ে। বলল, কাকু তোমার সঙ্গে আমার আড়ি। সুমন সুটকেসটা নামিয়ে রেখে চানুকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলল, তাহলে তো আমি মরেই যাব। বাপ রে বাপ, তোমার সঙ্গে আড়ি করে কি আমি বাঁচতে পারি? চানু অত বোঝে না, মোটে তো তার 4 বছর বয়স। সে বলল, না না, আড়ি আড়ি আড়ি। স্মিতা, সুমন এবং আমি তিনজনেই হেসে উঠলাম। স্মিতা সুমনকে বলল, নাও জামা কাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও। দুপুরে কোথায় খেয়েছিলে? দুপুরে আর কোথায় খাবো, যা হতচ্ছাড়া লাইন। সাত সকালে ওই বার কাকালাতে খাবার খেয়েছিলাম, আর পথের ম্যাকলাস্কিগঞ্জে চা আর কার্নি মেম সাহেবের দোকানের আলুর চপ আর জর্দা দেওয়া গোটা স্টেক পান সারা পথে, ব্যাস। আর খুব খিদে পেয়েছে বৌদি, শিগগিরই খেতে দাও তো। আমি আমার ঘরে চলে গেলাম। আমার প্রিয় ইজি চেয়ারটাতে বসলাম। আমার বই, বইয়ের আলমারি, আমার গড়গড়া, এই আমার দুনিয়া। ছুটির দিনে গেঞ্জি আর পাজামা পরে সারাদিন বই পড়েই কাটে আমার। আমি বড় কুড়ে লোক। ওই স্মার্ট, এনার্জেটিক, সামাজিক বলতে যেসব গুণ বোঝানো হয় তার কোনো গুণই নেই আমার। আক্ষেপও নেই না থাকার জন্য। তবে এই চাঁদোয়াটরিতে সরকারি কাজে বদলি হয়ে আসার পর বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম স্মিতার জন্যে। আমি তো সারাদিন কাজকর্ম নিয়ে থাকবো, অবসর সময়ে বই পড়ব, কিন্তু আমার চেয়ে 10 বছরের ছোট, সম্বন্ধ করে বিয়ে করা স্ত্রী স্মিতা, তার সময় কাটবে কি করে? ভাগ্যিস চানু হয়েছিল। এখানে যখন আসি তখন চানুর বয়স 15 মাস। ওই চানুকেই খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চোখ রাঙিয়ে ওর ঠিক সময় কেটে যেত। তবুও সময় কাটত কিনা জানি না ঠিক, যদি সুমন এখানে বদলি হয়ে না আসত। বয়সে সুমন আর স্মিতা সমানই হবে। পাশের কোয়ার্টারে ও একা একা এসে উঠল। প্রথম প্রথম তো হাত পুড়িয়ে খাবার চেষ্টা করল, কিন্তু অভ্যেস তো ছিল না।
অচিরেই স্মিতার সঙ্গে ওর একটা প্রগাঢ় সখ্যতা গড়ে উঠল। যদিও বৌদি বলে ডাকত সুমন স্মিতাকে, কিন্তু ওরা যে কত বড় বন্ধু একে অন্যের তা আমার মতন আর কেউই জানত না। আর সুমনকে পেয়ে স্মিতার যত ছেলে মানুষের শখ ছিল সব মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। পলাশ গাছে উঠে ফুল পাড়ত স্মিতা, কোমরে শাড়ি জড়িয়ে সুমনের সঙ্গে। এদিক ওদিক ঘোরাঘুরি করতো ওরা। কখনো সখনো আমাকে সঙ্গে নিয়ে যেত ওরা পিড়াপিড়ি করে, তবে আমি না গেলে নিজেরাই যেত। আমিও নিশ্চিন্ত মনে তামাক সেজিয়ে গড়গড়ার নল হাতে একটা বই নিয়ে আরাম করে ইজি চেয়ারে বসতাম। ওদের সঙ্গে যেতে হবে না ভেবে খানিক আশ্বস্তও হতাম। এরই মধ্যে খাবার টেবিলের ডাক পড়ল। আমিও এসে বসলাম। সিঙ্গারা, ক্ষীরের পুলি, আরও কত কি সব নিজে হাতে স্মিতা বানিয়েছে। আর লাতেহারের পণ্ডিতজির দোকান থেকে সেমুই আর কালাজামুন আনিয়েছে। গপ গপ করে খেতে খেতে সুমন বলল, আরো দাও বৌদি। ওহ, তুমি এমন কিপ্টে হয়ে গেলে কি করে 1 মাসের মধ্যে? কি? আমি কিপ্টে? এই শোনো, মালখান ঘরের বসেদের ঘরের মেয়ে আমি, ওইসব পাবে না আমার কাছে, বুঝেছ? সুমন আমাকে বলল, আর দেখেছ রবিদা, ওই শুরু হলো। সর্বক্ষণ এমন এনিমি ক্যাম্পে থেকে থেকে আমার হাওড়া জেলার অরিজিনালিটিটাই মাঠে মারা গেল। এইবার বাড়ি গিয়ে ভাত খেতে বসে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না দেখে মা আর দিদির তো চক্ষু স্থির। তোমাদের গল্প করতাম সব সময়। শেষে দিদিমা বললেন, সুমন, তোকে শেষে ওই রেফিউজিগুলোর আধিক্যতায় পেল। ছি 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 ছি। কি বললি তুমি আমাকে? স্মিতা এবার সত্যি বোধহয় রেগে উঠল। সুমন বলল, আহা, রাগ করছো কেন? আমি কি বললাম তাই শোনো। আমি বললাম, বাঙালদের মন খুব ভালো হয় দিদিমা, খোলামেলায় জায়গায় থাকতো তো, আকাশ জোড়া মাঠ, দিগন্ত নদী, কত মাছ, কত ঘি। দিদিমা বললেন, থাক থাক, সব রেফিউজি অমন জমিদারের ছেলে হয়। ওসব গল্প আমাকে শোনাসনি, বহু শুনেছি। বলেই সুমন হাসতে লাগলো। ও ছেলে মানুষ, ওর মনে কোনো জটিলতা নেই, কিন্তু ও এই কথাটা না বললেই ভালো করত। সকলেরই জমিদারি বা সচ্ছল অবস্থা না থাকলেও যাদের ছিল তাদের এরকম কথা শুনলে বড়ই ব্যথা লাগে মনে। আমি অন্যমনস্ক হয়ে গেলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম বরিশালে আমাদের দোতলা বাড়ির চওড়া বারান্দায় পূর্ণিমার রাতে বসে আছি আমি ইজি চেয়ারে। আমাদের দিঘির পাড়ের সার দেওয়া নারকেল গাছের পাতায় চাঁদের আলো চকচক করছে। সেরেস্তার দরজা জানলা সব বন্ধ হয়ে আছে। কুন্দরলালজি তার ঘরের সামনে চৌপায়ায় বসে দিলরুবাতে বাহারের সুর তুলেছেন। গ্রামের লক্ষ্মীরা সন্ধ্যা আরতি শেষ করে শাঁখ বাজাচ্ছে। কত যে গাছ, জামরুল গাছ, জলপাই গাছ, নারকোল গাছ, আম বাগান, লিচু বাগান, সুপুরির বাগান, নিচে হাসনুহানা আর কাঠটগরের ঝোপ। আর আমাদের বড় গেটের সামনে গাড়ি ঢোকার পথের পাশে ছিল ম্যাগনোলিয়া গ্ল্যান্ডিফ্লোরার শাড়ি। আমি সত্যি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। স্মিতা বলল, কি হলো, তোমার চা যে ঠান্ডা হয়ে গেল? সুমন বলল, আর রবিদা রাগ করলে নাকি? আমি হাসলাম, বললাম, না রে। এই সুমন, আরো 2টো সিঙ্গারা দেব? দাও তো বৌদি, কতদিন পর তোমার হাতের খাবার খাচ্ছি। আসলে কলকাতায় গিয়ে তোমাদের গল্প, বিশেষ করে বৌদির গল্প সকলের কাছে এতই করেছি যে তোমাদেরকে সকলেই খুব হিংসে করতে আরম্ভ করেছে, বুঝেছ? আর বৌদিকে তো আরো বেশি করে। স্মিতা চায়ের কাপটা মুখের কাছে ধরেছিল। আমি দেখলাম কাপের উপর ওর 2টি টানা টানা কালো চোখ সুমনের ওই কথার সঙ্গে সঙ্গে চমকে উঠে নিথর হয়ে গেল। চা খাওয়ার পর আমি আমার ঘরে ফিরে গেলাম।
সুমন চানুকে কাঁধে করে স্মিতার সঙ্গে ওর কোয়ার্টারে গেল। স্মিতা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবে, অগোছালো একা লোকের সংসার তো। যাওয়ার সময় স্মিতা বলে গেল বুধায়ের মাকে একটু পরে এসে যেন চানুকে নিয়ে যায়, ওর খাবার সময় হয়ে যাবে। ওরা দুজনে যখন ফিরল সুমনের কোয়ার্টার থেকে, তখন রাত গভীর। আমি ইজি চেয়ারে বসে বই পড়ছিলাম। দুপুরে রান্না সেরে রেখেছিল স্মিতা, বুধায়ের মা গরম করে দিল খাবার দাবার। স্মিতা খাবার সাজিয়ে দিতে দিতেই বলল, এই দেখো সুমন কত কি এনেছে আমাদের জন্য, এটা এটা আমার শাড়ি বলে চেয়ারের উপর থেকে শাড়িটা তুলে দু হাতে মেলে ধরে দেখালো। তারপর বলল, এরকম একটা শাড়ি তুমি আমাকে কখনো দাওনি। আমি বললাম, এ তো দারুণ দামি শাড়ি সুমন। ও বলল, কেন বৌদি কি আমার কম দামি নাকি? স্মিতা আবার আমাকে বলল, এই যে তোমার পায়জামা আর পাঞ্জামি, আর এই হলো চানুর জামা প্যান্ট। আমি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললাম, করেছ কি সুমন? এইরকম নকশা কাটা চিকনের পাঞ্জাবি কি আমাকে মানায়? এ তো ছেলে মানুষদের জন্য। স্মিতা নরম গলায় বলল, এই শুনছ, দেখো দেখো না আমার জন্য আরও কত কি এনেছে বলেই ছোট দুটো প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিল। দেখি একজোড়া বেদানার দানার মতন রুবির দুল আর একটা ইন্টিমেট পারফিউম। আমি সুমনকে বকলাম, বললাম, তুমি একটা স্পেন্ড থ্রিফট হয়ে গেছো সুমন, দিস ইজ ভেরি ব্যাড। সারা জীবন পড়ে আছে তোমার সামনে, বিয়ে করবে দুদিন পর, এমন বেহিসাবির মতন কেউ খরচ করে? স্মিতা বলল, দেখো না বেশি বেশি বড়লোক হয়েছেন। ও বলল, বড় লোকদের জন্য বড় লোকই না করলে কি চলে? খেতে খেতে আমি ভাবছিলাম, সুমন বেশ সুন্দর কথা বলে, যা আমি কখনোই পারিনি, পারবও না। স্মিতার যে ওকে এত ভালো লাগে তার কারণ অনেক। চিঠিও নিশ্চয়ই ভালোই লেখে, আমার তো এক লাইন লিখতেই গায়ে জ্বর আসে। আমাকে অবশ্য সুমন কখনো লেখেনি অফিসিয়াল ব্যাপারের চিঠি ছাড়া, তবে স্মিতাকে প্রায় 3-4টে করে চিঠি লিখত প্রতি সপ্তাহে, যতদিন ছিল না এখানে। যে কদিন সুমন ছিল না, লক্ষ্য করলাম স্মিতা কেমন যেন মনমরা হয়ে থাকত। সুমনের চিঠিগুলো যখন পড়ত, শেষ বিকেলের আলোর মতো নরম হয়ে আসত ওর মুখের ভাব। ঘর থেকে আমি কত ডাকতাম ওকে, ও শুনতেই পেত না, কোথায় যেন কত দূরে চলে যেত মনে মনে। সুমন শিগগিরই কলকাতা যাবে, ওর বিয়ে ঠিক করেছেন ওর মা বাবা। সকালে রাঁচি গেছে ওর নতুন স্কুটার ডেলিভারি নিতে। অফিস থেকে ফিরছিলাম হেঁটেই। আমাদের অফিসটা কোয়ার্টারের পাশেই। এক বর্ষাকালের দিন ছাড়া আমি অফিস যাতায়াতের জন্য গাড়ি কখনোই নিই না। পথে যেতে যেতে হঠাৎই দেখলাম মিশ্রাজি আসছিলেন সাইকেল নিয়ে বস্তির দিক থেকে, দেহাতি খদ্দেরের নীল পাঞ্জাবি আর ধুতি পরে। হাওয়াতে তার টিকি উঠছিল। দূর থেকে দেখে আমাকে বললেন, প্রণাম বাবু। আমি বললাম, প্রণাম প্রণাম। হিন্দিটা আমি তখনও যথেষ্ট রপ্ত করতে পারিনি। সেদিকে সুমন বেশ পটু। সব মানুষকে আপন করে নেওয়ার একটা আশ্চর্য সহজাত ক্ষমতা আছে সুমনের মধ্যে। মিশ্রাজি সাইকেলের টায়ারে কিরকির শব্দ করে নামলেন, বললেন, হাল চাল সব ঠিক বা? আমি বললাম, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, সুমন বাবু কি কলকাতা সে শাদি করিয়ে আসলেন? আমি অবাক হয়ে বললাম, না তো। मिश्रा जी অবাক হয়ে বললেন, अभी तो जाते देखा उनको स्कूटर में, पीछे भी कोई खूबसूरत औरत भी थी,
बड़ी प्यार से सुमन बाबू को पकड़ के बैठी हुई थी। আমি অবাক হলাম, বললাম, नहीं तो, বিয়ে তো করেনি। तज्जब की बात है, तब सुमन बाबू के साथ वो कौन थी? আমার মুখ ফুসকে হঠাৎ বেরিয়ে গেল, मेरा बीबी भी हो सकते हैं, দুজনের মধ্যে খুব দোস্তি আছে তো। मिश्रा जी बोलें, अजीब आदमी हैं आप बड़े बाबू, दोस्ती और प्यार कखनो एक হয়? আর মর্দ আর औरतेर মধ্যে কি দোস্তি হয় বড়ে বাবু? খালি প্যারই হবে। তারপরে হো হো করে হেসে বললেন, आप भी बड़े ह्यूमरस आदमी है बड़े बाबू, नहीं तो अपने धर्मपत्नी के बारे में ऐसी मजाक कोई कर सकता है क्या? আমার মুখ থেকে প্রায় বেরিয়ে এসেছিল যে আমি মজা করিনি, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল স্মিতা সবসময় আমাকে বলে, তুমি খুব বোকা, কোথায় কি বলতে হয় জানোই না। সত্যি আমি বড়ই বোকা। বাড়ি ফিরেই জানতে পেলাম যে আমি সত্যিই মজা করিনি। রাঁচি থেকে নতুন স্কুটার ডেলিভারি নিয়ে সুমন তার বৌদিকে পিছনে চড়িয়ে টরি থেকে বাঘড়া মোড়ে যে পথটা চলে গেছে তার মাঝামাঝি জায়গায় গভীর জঙ্গলে বড় দেবতার থানে পূজা চড়াতে গেছে। চানুটা কান্নাকাটি করছিল, আমাকে বল খেলতে বলল। আমি এসব পারি না, তবু চাটা খেয়ে বুধায়ের মাকে বাড়ির কাজ করতে বলে আদর্শ বাবার মতন চানুর সঙ্গে ওর লাল রবারের বল নিয়ে কোয়ার্টারের পিছনের মাঠে বল খেলতে লাগলাম। আমি অন্যমনস্ক থাকায় অচিরেই বলটা লাফাতে লাফাতে গিয়ে কুয়োতে পড়ল। বালতি নামিয়ে অনেক চেষ্টা করেও উঠোতে পারলাম না বলটাকে। চানু কাঁদতে কাঁদতে বলল, সুমন কাকু তুলে দিয়েছিল, তুমি পারলে না, তুমি কিচ্ছু পারো না বাবা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, বললাম, বেশ তো, সুমন কাকুই এসে তুলে দেবে। তারপর চানুকে আবার বুধায়ের মায়ের জিম্মাতে দিয়ে আমি আমার ইজি চেয়ারে বসে বই পড়তে শুরু করলাম। ওদের ফিরতে বেশ রাত হলো। স্মিতার শাড়ি এলোমেলো, ধুলো লাগা, খোপায় জংলি ফুল আর মুখে এক গভীর আনন্দের ছাপ। সুমন বলল, স্কুটারটা খারাপ হয়ে গেছিল জঙ্গলে রবিদা, কি ভয় যে করছিল কি বলবো। আর না, বাঘের জন্য নয়, আসলে পরস্ত্রী সঙ্গে নিয়ে গিয়েছিলাম তো, এত রাত হলো বলে। আমি বললাম, বড় ফাজিল হয়েছ তুমি। চানুর সাথে সাথে বায়না ছুড়ে দিল, এক্ষুনি আমার বল তুলে দাও সুমন কাকু, আমার বলটা কুয়োর মধ্যে পড়ে গেছে, বাবাটা কিচ্ছু পারে না। সুমন ওই অন্ধকারে টর্চ হাতে করে কুয়োর পাড়ে গিয়ে চানুর বল তুলে নিয়ে এলো। তারপর রাতে খাওয়া দাওয়া সেরে চলে গেল। সে রাতে স্মিতাকে আদর করতে যেতে ও বলল, আজ থাক লক্ষ্মীটি, আজ ভীষণ ঘুম পাচ্ছে আমার। ওর সুন্দর ছিপছিপে এলানো শরীর, গভীর নিঃশ্বাস, ওর বুকের ভাঁজে সুমনের দেওয়া ইন্টিমেট পারফিউমের গন্ধ, সব মিলেমিশে ওকে বিয়ের রাতের স্মিতার মতন মনে হচ্ছিল। আমি আর কিছু বলার আগেই স্মিতা ঘুমিয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। হঠাৎ মিশ্রাজির ওপর খুব রাগ হলো, জানি না কেন। পরদিন সকালে চা খেতে খেতে স্মিতা বলল, এই শোনো, সুমনের বিয়ের কথা লিখে আবার চিঠি দিয়েছিল ওর বাবা। কাল পরশু ওর এক কাকা আসবেন ওর কাছে, আমি কিন্তু ওনাকেও খেতে বলে দিয়েছি সেদিন রাতে। আমি বললাম, বেশ করেছ, না বললেই অন্যায় হতো। সুমনের কাকার চেহারাটা আমার একটুও ভালো লাগলো না। ভদ্রলোক ট্রেন থেকে নেমেই সকালের বাসে এসে নাকি এখানকার নানান লোকের সঙ্গে দেখা করেছে এবং কথাও বলেছেন।
সুমনের কাছে যখন অফিসে এসে পৌঁছুন তখন বিকেল 4টে। রাতে যখন খেতে এলেন আমাদের বাড়ি তখনই তাকে প্রথম দেখলাম। অশিক্ষিত বড়লোকদের চোখ মুখ যেমন একটা উদ্ধত নোংরা ভাব থাকে, এই ভদ্রলোকের মুখেও ঠিক তেমনি। লোহা লক্করের ব্যবসা করেন। ভদ্রলোক কেবলই স্মিতাকে লক্ষ্য করছিলেন বেশ অভব্যভাবে। আমার মনে হলো উনি আসলে সুমনের বিয়ের কারণে আসেননি, এসেছেন স্মিতাকে দেখতে। খেতে খেতে অসম্মান আর অপমানে আমার কান লাল হয়ে উঠল। সেই রাতেই আমি প্রথম স্মিতাকে কথাটা বললাম, না বলে আর পারলাম না। মিশ্রাজির কথা বললাম, সুমনের কাকার কথা বললাম ছোট জায়গা, অশিক্ষিত সব লোকেদের বাস, বাড়ির বাইরে একটু বুঝে শুনেই চলাফেরা করো। স্মিতা চুপ করে আমার কথা শুনল, আমার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। আমি বললাম, তোমার ব্যবহারে সুমনকে যদি তোমার স্বামী বা প্রেমিক বলে ভুল করে বাইরের লোকে, তাহলে আমার পক্ষে কি তা খুব সম্মানের হবে? একটু ভেবে দেখো। স্মিতা রেগে উঠল, বলল, আচ্ছা তুমি কি গো, স্কুটারে বসলে যে চালায় তাকে জড়িয়ে না ধরে কেউ বসতে পারে? তোমার মিশ্রাজি বা কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, বুঝেছ? তুমি কি বলো সেটাই বড় কথা। আমি বললাম, আমি কি কখনো কিছু বলেছি? কিন্তু নিজের সম্মানের কারণে না বলেও তো উপায় দেখছি না এখন। তোমাকে যদি লোকে খারাপ বলে তা কি আমার ভালো লাগবে? স্মিতা বলল, নিজের মনেও যে ওই কথা তা বললেই তো পারো, অনেকদিন আগেই বলতে পারতে। নিজের কথা অন্যের মুখে বলে চালাচ্ছ কেন? আমি স্মিতার কথায় ব্যথিত হলাম, কিছু না বলে ইজি চেয়ারে ফিরে গেলাম। কয়েকদিন পরেই সুমনের খুব জ্বর হলো। আমি বলেছিলাম ও আমাদের বাড়িতে এসেই থাকুক, ছেলে মানুষ বিদেশে বেহুশ অবস্থায় একা বাড়িতে থাকবে কি করে। স্মিতা জেদ ধরে বলেছিল, না, আমাদের বাড়িতে ও মোটেই থাকবে না। আমি বলেছিলাম, বেশ তো, তাহলে ওর সেবা শুশ্রূষা করো তুমি, রাতে না হয় আমি গিয়ে থাকবো, অবশ্য তুমিও থাকতে পারো ইচ্ছে করলে। স্মিতা বলল, থাক, হ্যাঁ তো ঔদার্য না দেখালেও চলবে। তোমার মিশ্রাজি কি বলবে তাহলে? উনি তো চুপ করে থাকবেন না। সারাদিন স্মিতাই দেখাশুনো করল। রাতে আমি গেলাম সুমনের বাড়ি। নতুন জায়গা, ঘুম আসছিল না আমার। অনেকক্ষণ জেগে জেগে বসে সিগারেট খেলাম। তারপর পাশের ঘরে গেলাম, সুমন তখনও ঘুমোচ্ছিল। পাশের ঘরের টেবিলে একটা চিঠি পড়েছিল সুমনের নামে, সুমনের মার লেখা চিঠি। কেন জানি না আমার মন বলল ওই চিঠির ভিতরে এমন কিছু আছে যা স্মিতা ও সুমনের সম্পর্ক নিয়ে লেখা। টেবিল লাইটের আলোতে পড়তে লাগলাম চিঠিটা। যতটুকু পড়লাম তাই যথেষ্ট ছিল। সুমনের মা লিখেছেন, সুমনের কাকার চিঠিতে উনি জানতে পেরেছেন যে সুমন একটি ডাইনির পাল্লায় পড়েছে। সে এক ভেরুয়ার বউ। সুমন জানে না যে সুমনের কত বড় সর্বনাশ সেই মেয়ে করছে ও করতে চলেছে। সুমন ছেলে মানুষ, মেয়েদের পক্ষে কি করা সম্ভব আর কি অসম্ভব সে সম্বন্ধে তার ওর ধারণা নেই। সুমনের ভাবি শ্বশুরবাড়ির লোকেদের কোনো আত্মীয়ের কাঠের ব্যবসা আছে লাতেহারে। তারাও খোঁজ নিয়ে জেনেছেন যে সুমনের কাকু যা জানিয়েছে তা সত্যি। পাত্রীপক্ষ বেঁকে বসেছে যে ওই বজ্জাত স্ত্রীলোকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ না করলে এবং বিয়ের পরেই ওখান থেকে ট্রান্সফার নিয়ে চলে আসার চেষ্টা না করলে এ বিয়ে হবে না। এত সুন্দরী ও বড়লোকের মেয়েও আর পাওয়া যাবে না। তাদের দেওয়া পণের টাকাতেই সুমনের বোন মিনুর বিয়ে হয়ে যাবে। যদি সুমনের তার বাবা মা বোন এবং তাদের পারিবারিক ঐতিহ্য
এবং তার নিজের সম্বন্ধে কোনো মমত্ববোধ থেকে থাকে, তাহলে এই রেফিউজি ডাইনির সঙ্গে সব সম্পর্ক এক্ষুনি ত্যাগ করতে হবে। সুমনের ট্রান্সফারের জন্য অথবা সেই ডাইনির ভেড়া স্বামীর ট্রান্সফারের জন্য পাটনাতে তারা মুরব্বি লাগিয়েছেন। সুমনের সমস্ত ভবিষ্যৎ ও তার কচি মাথা ওই ডাইনি কাঁচা চিবিয়ে খাচ্ছে। অমন ছেনাল মেয়ে ছেলে ওরা জন্মে দেখেনি কোনোদিনও। চিঠিটা পড়ে আমার মনে হলো এই চিঠিটা স্মিতাকে দেখানো উচিত। আমার মতন স্বামী বলেই কি আমার চোখের সামনে যা নয় তাই করে বেড়াবে? ওদের সম্পর্ক কতদূর গড়িয়েছে কে জানে। এই সম্পর্কে সুমনের উৎসাহ বেশি নাকি স্মিতার নিজের, তা ভগবানই জানে। এই সংসারে ভালো মানুষের শাস্তি এভাবেই পেতে হয়? ভালো মানুষ মানেই কি বোকা মানুষ? যে নিজের জোরুকে শক্ত হাতে পাহারা দিতে পারে না, তার মান সম্মান কি এভাবেই ধুলোয় লুটোয়? বড় বিশ্বাসঘাতক আর বড় অকৃতজ্ঞ এই পৃথিবী এবং এই মেয়ে ছেলের জাত। সত্যি সত্যি আমি একটা ভেড়াই বটে। জ্বর ভালো হতেই সুমন একদিন বলল, রোজ রোজ আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করতে ওর নাকি অসুবিধে হচ্ছে। এবার থেকে ছোটুয়াই ওকে রেঁধে বেড়ে দেবে। তাছাড়া 7 দিন পর তো চলেই যাচ্ছে। সুমনের বিয়েতে সুমন আমাদের কাউকে কলকাতায় যেতে বলল না। আমাদের নামে ওদের বাড়ি থেকে কোনো কার্ডও এলো না। সুমনই একটা কার্ডে কালো কালি দিয়ে আমাদের নাম লিখে পাঠিয়ে দিল ছোটুয়ার হাতে। স্মিতা আমাকে বলল, বিয়ে করতে যাচ্ছেন, ভারী লজ্জা হয়েছে বাবুর। বিয়ে যেন আর কেউ করে না, নিজের হাতে কার্ড দিতেও লজ্জা করছে এখন। সুমন যেদিন যায় আমরা বাস স্ট্যান্ডে ওকে তুলে দিতে এলাম। স্মিতা হেসে বলল, আমি তোমার ঘর ফুল দিয়ে সাজিয়ে রাখবো, বুঝেছ? আর স্টেশনে তোমাদেরকে আনতেও যাব আমরা। সেদিন কিন্তু তোমার বাড়িতে রান্নাবান্নার কোনো পাঠ রেখো না, ঠিক আছে? আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। সুমন কোনো জবাব দিল না, শুধু বলল, চলি। সুমন চলে যাওয়ার পরই আমাদের বাড়িটাতে আশ্চর্য এক বিষাদ নেমে এলো। সুমন এর আগেও অনেকবার ছুটিতে গেছে, কিন্তু এবারের যাওয়াটা অন্যরকম। যে সুমন বাসে উঠে চলে গেল সেই সুমন আর ফিরবে না এই টরিতে, আমি সে কথা জানতাম। স্মিতাও হয়তো জানত, কিন্তু একটু ভিন্নভাবে। এবারে গিয়ে অবধি একটা চিঠিও দিল না সুমন স্মিতাকে। আমাকে না জানিয়ে আমারই অফিসের পিয়ন ছেদিলালকে পোস্ট অফিসে পাঠাতো স্মিতা চিঠির খোঁজে। স্মিতার মানসিক কষ্ট দেখে আমি এক পরম পরিতৃপ্তি পেতাম। মনে মনে বললাম, শাস্তি সকলকেই পেতে হয় স্মিতা, তোমাকেও পেতে হবে। স্মিতা আমার সঙ্গে কোনোদিনও সুমনের এই হঠাৎ পরিবর্তন সম্বন্ধে আলোচনা করেনি। ওদের সম্পর্কটা গভীর ছিল বলেই সুমনের হঠাৎ পরিবর্তনের আঘাতটা স্বাভাবিক কারণেই বড় গভীরভাবে বেজেছিল স্মিতার বুকে। এই কথা আমি বুঝতাম। স্মিতা মুখ বুজে সংসারের সব কর্তব্যই করত। আমাকে খেতে দিত, জামা কাপড় এগিয়ে দিত, লেখাপড়ার টেবিল গুছিয়ে রাখত, শোয়ার সময় মশারি গুজে দিত, তারপর নিজে বারান্দায় গিয়ে বসে থাকত। মাঝরাতে উঠে বাথরুমে যেতে গিয়েও দেখতাম স্মিতা বারান্দায় বসে আছে অন্ধকারে। বলতাম, শোবে না? অস্ফুট স্বরেও বলতো, পরে। মশা কামড়াচ্ছে না? না। আমি মনে মনে বলতাম, পড়ো, আরো ভালো করে পড়ো তুমি স্মিতা, নিজের কৃতকর্মের আগুনে নিজেই পুড়ে মরো তুমি। কাল সুমনরা আসবে। স্মিতা আর আমি দুজনেই গাড়ি নিয়ে রাঁচি গিয়ে ফিরায়েলালের দোকান থেকে সুমন আর সুমনের স্ত্রী অলকার জন্য আমাদের সাধ্যাতীত কিছু প্রেজেন্ট কিনে এনেছি। ফুলের অর্ডার দিয়ে এসেছি। কাল সকালের বাসে টাটকা মাছ, ফুল, রাবড়ি, সন্দেশ
সব নিয়ে আসবে বলে বাসের ড্রাইভারকে টাকা এবং বকশিশও দিয়ে এসেছি। স্মিতার ভাই নেই, আমারও কোনো ভাই নেই, তাই বেশ একটা ভাইয়ের বিয়ে মনে হচ্ছে আমাদের। ভোর 5টা থেকে উঠেই স্মিতা রান্না করতে শুরু করেছে। এ কয়দিনে ও অনেক রোগা হয়ে গেছে, কিন্তু চেহারাটা যেন আরও সুন্দর হয়েছে। বিরহ যে মানুষকে সুন্দর করে তা চোখের সামনেই দেখছি। অন্যান্য সব রান্নাবান্না করতে করতেই মাছ এসে গেল। দই মাছ করেছে, কাতলা মাছের, সুমন খুব ভালোবাসে। মুড়িঘণ্ট, মাছের টক, মুরগির কারি, পোলাও, আর সঙ্গে তো মিষ্টি ও রাবড়ি আছেই। রাতের জন্য আরও বিশেষ বিশেষ পদ আছে, ফিশ রোল ইত্যাদি। আমি অফিসে একবার বুড়ি ছুঁয়েই চলে এসেছি বাড়িতে। অফিসে সুমনের সব সহকর্মীরাও উৎসুক হয়ে রয়েছে ওরা কখন এসে পৌঁছয়। আমি সকলকে আমার এখানেই চলে আসতে বলেছি সুমনের বড় ভাই হিসেবে। ওদের সকলের জন্য মিষ্টি টিষ্টিও এনে রেখেছি, বউ দেখে একেবারে মিষ্টিমুখ করে যাবে বলে। স্মিতা রান্নাবান্না করেই সুমনের কোয়ার্টারে চলে গেল ফুলসজ্জার ঘর সাজাতে। নিজের আলমারি খুলে নতুন ডাবল বেডশিট, বেড কভার, ডানলো পিলো, বালিশ, এমনকি আমার সাধের কোলবালিশটাকে পর্যন্ত ধোপাবাড়ির ওয়ার পরিয়ে ভদ্রস্ত করে নিয়ে চলে গেছে। হ্যাঁ বনি ভাব, যেন সুমন নতুন বউয়ের সঙ্গে শোবে না, যেন স্মিতার সঙ্গেই শোবে। মেয়েদের ভালোবাসার রকমটাই বোধহয় অদ্ভুত হয়। যে সময় ওদের আসবার কথা সে সময় ওরা এলো না। আমি দুবার খোঁজ নিলাম অফিসে কোনো ফোন টোন এসেছে কিনা রাঁচি থেকে। দুপুরের খাবার দাবার সব তৈরি, এমন সময় আমাদের অফিসের চৌধুরী এসে বলল যে তার কাছে সুমনের চিঠি এসেছে যে তারা প্লেন নিয়ে আসছে কলকাতা থেকে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা আসবে এখানে, বিকেল বিকেল এসে পৌঁছবে। রাঁচির মেন রোডের কোয়ালিটিতে লাঞ্চ করবে। আমাকে কিছু জানায়নি শুনে চৌধুরীও খুব অবাক হলো। স্মিতাকে বললাম, চলো তাহলে আর বসে থেকে লাভ কি, আমরা খেয়ে নিই। স্মিতা আমাকে খেতে দিল, কিন্তু নিজে খেলো না। বলল, সারাদিন রান্নাঘরে ছিলাম তো, গাটা কেমন বমি বমি লাগছে, এখন আর খাবো না। স্মিতা এই খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওর চোখে বড় ব্যথা দেখলাম। সন্ধ্যের মুখে মুখে সুমন আর অলকা এলো ট্যাক্সিতে করে, সঙ্গে কোয়ালিটির খাবারের প্যাকেট। রাঁচির কোয়ালিটি থেকে তন্দুরি চিকেন আর নান নিয়ে এসেছে রাতে খাওয়ার জন্য। হে খবরটা আমি আর স্মিতাকে দিলাম না। ওরা যেহেতু আমাদের বাড়িতে এলোই না, তাই অফিসের সকলে ওখানেই গেল। বুধাইয়ের মা এবং আমি নিজেই মিষ্টি টিষ্টি সব বয়ে নিয়ে গেলাম ওর কোয়ার্টারে। সুমনের দাদা হিসেবে সকলকে যত্ন আত্তি করলাম। সকলেই স্মিতার খোঁজ করল। আমি বললাম, আসছে। তারপর আমি নিজেই স্মিতাকে নিতে গেলাম। দেখলাম স্মিতা স্নান করে সুমনের কলকাতা থেকে আনা সেই সুন্দর লাল আর কালো সিল্কের শাড়িটা পরেছে। কানে সুমনের দেওয়া বেদানার দানার মতন রুবির দুল পড়েছে, আর গায়ে সুমনেরই দেওয়া ইন্টিমেট পারফিউমের গন্ধ। আমি বললাম, চলো স্মিতা। স্মিতা জিজ্ঞাসা করল, সুমনের স্ত্রীকে কেমন দেখলি গো? আমি বললাম, দেখিনি এখনো। চানু আগেই বুধাইয়ের মায়ের সঙ্গে চলে গিয়েছিল। আমি আর স্মিতা এগোলাম। আমাদের দেখে সুমন উঠে দাঁড়ালো, স্ত্রীকে বলল, এই যে রবিদার বৌদি। সুমনের স্ত্রী উঠে দাঁড়িয়ে হাত জোর করে আমাকে নমস্কার করল, কিন্তু স্মিতার দিকে ফিরেও তাকালো না। সুমন ঠান্ডা গলায় বলল, বৌদি কেমন হয়েছে আমার বউ? স্মিতা মুখ নিচু করে বলল, ভালো, খুব ভালো। বলেই বলল, তোমরা রাতে আমাদের ওখানে খেতে যাবে তো?
অলকা কাট কাট গলায় সুমনের দিকে তাকিয়ে উত্তর দিল, রাতের খাবার তো আমরা নিয়েই এসেছি রাঁচি থেকে, ওদেরকে কষ্ট দেবার কি দরকার আছে? স্মিতা কিছুই বলতে পারল না। আমি বললাম, তোমরা যা ভালো মনে করবে তাই করবে। অফিসের সহকর্মীরা সকলেই হৈ হৈ করে উঠল, বলল, না না, ইয়ার্কি নাকি? দাদা বৌদি কাল রাঁচি থেকে বাজার করে আনলো, সারাটা দিন ধরে বৌদি রান্না করলো, আর তোমরা খাবে না? এ কেমন কথা? অলকা আমাকে বলল, তাহলে খাবারটা যদি পাঠিয়ে দেন, আমরা বড্ড টায়ার্ড। চানু কিছুক্ষণ সুমনের কোলের কাছে ঘেঁষাঘেঁষি করে বুঝল সুমনের ওপর তার যে নিরঙ্কুশ দাবি ছিল তা আর নেই। শাড়ি পরা একজন নতুন মহিলা এখন তার সুমন কাকুর অনেকখানি নিয়ে নিয়েছে। সুমন কাকু বল খেলল না, তাকে কাঁধে চড়ালো না, তাকে তেমন আদরও করল না দেখে সে তার মায়ের আঁচলের কাছে সরে গেল। শিশুরা আদর যেমন বোঝে, অনাদরও বোঝে। স্মিতা সুমনকে বলল, তাহলে তাই হবে, খাওয়ার সব এখানে পাঠিয়ে দেব। কটায় পাঠাবো? 9টা নাগাদ? সুমন এই প্রথমবার চোখ তুলে তাকালো, স্মিতাকে দেখল। ওর ভালোবাসায় মোড়া শাড়িতে, ওর আদরে দেওয়া রুবির দুল পরা ওর স্মিতা। কিন্তু স্মিতা যে খুব রোগা হয়ে গেছে তা নিশ্চয়ই ওর চোখে পড়ল। সুমনের চোখ দুটি এত আনন্দের মাঝেও হঠাৎ ব্যথায় যেন নিষ্প্রভ হয়ে উঠল। এক মুহূর্তে স্মিতার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়েই বলল, আচ্ছা বৌদি, 9টার সময় পাঠিও। সঙ্গে সঙ্গে সুমনের স্ত্রী সুমনের দিকে তাকালো। স্মিতা চানুকে নিয়ে পায়ে পায়ে হেঁটে বাড়ি ফিরে এলো। আমি রয়ে গেলাম। তক্ষুনি চলে গেলে খারাপ দেখাতো, চেনা জানা কত লোক আছে চারপাশে। অতিথিরা একে একে প্রায় সকলেই চলে গেলেন। বুধাইয়ের মা আর ছোটুয়া যতক্ষণ না ওদের খাবার নিয়ে এলো ততক্ষণ আমাকে থাকতেই হলো। বুধাইয়ের মা এসে বলল, বৌদির শরীরটা খারাপ, সারাদিন রান্নাঘরে ধকল গেছে তো, তাই বাড়ি গিয়েই শুয়ে পড়েছে, বৌদি আসতে পারল না। কথাটা শুনে সুমন একটু অন্যমনস্ক হয়ে গেল। অলকা আমাকে বলল, আপনি তাহলে যান ওর কাছে, শরীরটা খারাপ যখন। আমি বললাম, আপনারা একা একা খাবেন? হঠাৎ চৌধুরী বলে উঠল, আরে দাদা, ওরা তো এখন একা একাই থাকতে চাইছে, দেখছেন না আমাদের সকলকে কিভাবে তাড়িয়ে দিচ্ছে। আমি হাসলাম, হাসতে হয় বলে। সুমন আমার সঙ্গে দরজা অবধি এলো একা একা। কি একটা কথা যেন বলবে বলবে করলো, তারপর আর বলল না, শুধু বলল, আচ্ছা রবিদা। আমি যখন বাড়ি ফিরলাম তখন রাত প্রায় 10টা বাজে। চানু ঘুমিয়ে পড়েছে। বুধাইয়ের মা একা একা বসে আছে খাবার ঘরে। বুধাইয়ের মা আমাকে বলল, দাদা বাবু, আপনি খাবেন তো? আমি বললাম, না। বৌদি খেয়েছে? না, খাইনি তো। আমি বললাম, আমাকে এক গ্লাস জল দাও বুধাইয়ের মা, আমিও আর খাবো না, শরীরটা ভালো নেই। শোয়ার ঘরে গিয়ে দেখি স্মিতা সেখানে নেই। পাশের ঘরে ঢুকলাম, দেখলাম চানুর পাশে স্মিতা উপুর হয়ে সন্ধেবেলার সেই লাল কালো সিল্কের শাড়িটা পরেই শুয়ে আছে। ওর হালকা ছিপছিপে সুন্দর গড়নে চানুর পাশে অল্প বয়সী ওকে চানুর মা বলে মনেই হচ্ছিল না। তারপর আমি ঘরে ফিরে গিয়ে জামা কাপড় ছেড়ে পায়জামা আর গেঞ্জি পরে আমার ইজি চেয়ারে শুলাম। ইজি চেয়ারে শুয়ে আমি কত কি যে ভাবছিলাম। এমন সময় ঘরে একটা মৃদু খসখস শব্দ হলো। পারফিউমের গন্ধে ঘরটা ভরে গেল। স্মিতা কথা না বলে সোজা এসে আমার বুকের মধ্যে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আমার মধ্যে যে খারাপ মানুষটা বাস করে সে বলল, আঘাত দাও ওকে, এমন শিক্ষা দাও যে জীবনে যেন এমন আর না করে কখনো। ওর প্রতি একটা তীব্র ঘৃণা আর অনীহাতে আমার মন ভরে উঠল।
কান্নার বেগ কমলে আমি বললাম, কি হলো? ও বলল, আমার জন্যে আজ তোমার এত লোকের সামনে। হ্যাঁ গো, আমার জন্যে। আমি জানি তুমি আমাকে শাস্তি দাও। হ্যাঁ, আমাকে শাস্তি দাও, তুমি যা চাইবে। কিসের শাস্তি দেব? আমার ভুলের শাস্তি? হ্যাঁ, আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি। আমি বললাম, ভালোবেসেছিলে বলে অনুতাপ হচ্ছে? স্মিতা এবার মুখ তুলল, আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমার যে বিয়ে হয়ে গেছে গো, স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসা তো আমার উচিত নয়। আমি বললাম, আমার কি এমন রূপগুণ আছে যাতে তোমার শরীরে ও মনে চিরদিন একা আমি সর্বেসর্বা হয়ে থাকতে পারি? স্মিতা কাঁদছিল নিঃশব্দে। আমার বুক ভিজে যাচ্ছিল ওর চোখের জলে, কিন্তু ভীষণ ভালোও লাগছিল। অনেক বছর আগে বিয়ের রাতে যজ্ঞের ধোঁয়ার মধ্যে বসে যেসব সংস্কৃত মন্ত্র উচ্চারণ করেছিলাম তার বেশিরভাগেরই মানে বুঝিনি। সেদিন আমি আমার কোনো যোগ্যতা ছাড়াই স্বামী হয়েছিলাম স্মিতার। স্মিতার মাথায় হাত রেখে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো, যে আমি টোপর মাথায় দিয়ে সমারোহে গিয়ে স্মিতাকে একদিন তার পরিবারের থেকে শিকড় সদ্য উপড়ে এনেছিলাম, সেই আমি ছিলাম স্মিতার বর। আর আজকে যে মানুষটা তার স্ত্রীর সুখে দুঃখে জড়াজড়ি করে অনেক অবিশ্বাস এবং অনেক সন্দেহকে পায়ে মারিয়ে দিয়ে স্ত্রীর পাশেই রয়ে গিয়েছে, সেই আমি হলাম স্মিতার স্বামী। এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। বর হওয়া আর স্বামী হওয়া বোধহয় এক নয়। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।